নট আ সেকেন্ড চান্স। পারবে কি পারবে না সুব্রত মুর্মু। একটা ছোট্ট অডিও করব, কেননা এই আজ সকালে উঠে দেখলাম ইউনাইটেডের যে কোচ উনি একটা টুইট করেছেন, এবং আরও অনেকে লেখালেখি করছেন যে সুব্রত মুর্মু যে স্ট্রাইকার এই মুহূর্তে ভারতীয় রেলওয়ে চাকরি করে, সে ইস্টবেঙ্গলে জয়েন করেছে। তো তখন ভাবলাম একটা অডিও করা দরকার, কেননা আজ থেকে 2 বছর আগে যখন প্রথম আবির্ভাব ঘটে সিএফএল এর সুব্রত মুর্মু, তখন ওকে নিয়ে অনেক আলোচনা করা হয়েছিল টুইটারে, যেখানে আমি লেখালেখি করি। তারপরেও হারিয়ে যায় বিভিন্ন কারণে, এগুলো আলোচনা করব অল্প করে। তো প্রথমে ভাবলাম লিখি যে সেকেন্ড চান্স, যে দ্বিতীয় সুযোগ সুব্রত মুর্মুর জন্য। তারপর মনে হলো যে সুব্রত মুর্মু দ্বিতীয় সুযোগ, প্রথম সুযোগটা পেল কবে? প্রথম সুযোগটা কি ওকে দেওয়া হয়েছিল? বোধহয় দেওয়া হয়নি। তো সুব্রত মুর্মু যখন প্রথম এলো, মানে আমাদের লাইমলাইটে এলো প্রায় 2 বছর আগে ক্যালকাটা ফুটবল লিগে, প্রথমে একটা দুর্ধর্ষ একটা গোল করলো মোহামেডানের বিরুদ্ধে। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন সুব্রত মুর্মু, পেয়ে যাবেন, দেখবেন 5-6 জনকে কাটিয়ে। কিন্তু ওরম কাটিয়ে গোল তো বিষ্ণুও করেছে হয়তো, কিন্তু সুব্রত মুর্মুকে নিয়ে যে আলোচনার বিষয় ছিল হচ্ছে ওর সামগ্রিক খেলা অ্যাজ দ্য নাম্বার 9। এবং শুধু একটা গোল নয়, ওরকম সুন্দর, মানে ডান দিক বাদিক দুদিকে ড্রিবল করতে পারে, দারুণ ওর মুভমেন্ট ছিল। কিছু খামতি অবশ্যই ছিল, সে নিয়ে তখন আমরা আলোচনা করতাম। তো তারপর কি হলো, সুব্রত মুর্মুকে নিয়ে সেই সময় আমি এবং আমার এক সতীর্থ ফ্যান আছে, তিনি ইউএসএতে থাকেন। আমরা একটা ঘটনাচক্রে সেই মুহূর্তে সুব্রত মুর্মু যারা ক্লাবের মানে দায়িত্বে, তাদের সাথে একটু আলাপ আলোচনা করেছিলাম একটা বিষয় নিয়ে, ওই ক্রাউড ফান্ডিংয়ের একটা বিষয় নিয়ে। কারণ তখন ক্রাউড ফান্ডিংটা নিয়ে খুব একটা লোকের ধারণা ছিল না, মানে অনেকেরই থিওরিটিক্যাল ধারণা ছিল, প্র্যাকটিক্যাল ধারণা কারোরই ছিল না। তো এই সুব্রত মুর্মুকে নিয়ে আলোচনা শুরু। তারপর আমরা একটা আইডিয়া দিলাম, আমি এবং আমার ওই সতীর্থ বন্ধু, যিনি টুইটারে প্রচুর লেখালেখি করেন, যে আপনারা ক্রাউড ফান্ডিং করছেন না কেন? তো বলে এটা জিনিসটা কীভাবে করে। তো তখন আমি এবং আমার বন্ধু আমরাই পুরো ডিজাইনটা, কনসেপ্টটা করে দিলাম, এবং এক্সিকিউশনটা মানে কোথায় কীভাবে করতে হবে, কি লিখতে হবে, কি গ্রাফিক্স থাকবে, আমরা স্বতঃস্ফূর্তভাবে করে দিলাম। পরবর্তীকালে উপলব্ধি করলাম যে মানে এটা ঠিক জায়গায়, মানে আমরা আমাদের শ্রমটা ব্যয় করছি না, মানে শ্রমটা দিচ্ছি না। তো আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বলতে পারি, অ্যাজ ডিসইলিউশনড, ঠিক আছে, মনে হয়নি ঠিকঠাক লোক, বা ঠিকঠাক এই সিস্টেমটা ঠিকঠাক মনে হয়নি। তো তারপর থেকে আর যোগাযোগ নেই, আমার সেই সতীর্থ বন্ধু আর যোগাযোগ রাখেনি। তো তারপর যেটা দেখা গেল, মানে যা হয়, মানে আপনি যখন একটা সিস্টেমের প্রতি আপনার ভরসা উঠে যায়, তখন পরবর্তীকালে যা যা ঘটে সেটা আপনার পূর্ব পরিকল্পিত ধারণার সাথে একটা মিল থেকেই যায়। তো তারপর আমরা কি দেখলাম, সুব্রত মুর্মু চোট পেল, ও চোটের পর ওর কী রিহ্যাব হলো, কী ট্রিটমেন্ট হলো জানি না, মানে স্পিড কমে গেল, ঠিকঠাক করে রিহ্যাবটা হলো না, ওর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল, যেটা ঠিকঠাক রিহ্যাব দরকার। তারপর ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টও মানে আগ্রহী হলো না, যেহেতু চোট খাওয়া প্লেয়ার। ওই আপনারা বলেন না ভারতে 9 ওঠে না কেন, এই জন্যই ওঠে না, মানে ওই 9 কোনো ম্যাজিক নেই যে আপনি শুয়ে থাকবেন, নিতুবাবু শুয়ে থাকবে, দেবাবাবু শুয়ে থাকবে, আর হঠাৎ করে 9 চলে আসবে। 9টাকে তৈরি করতে হয়, ঘষে ঘষে ঘষে। আপনি যেমন একটা হিরে একটা খনি থেকে পেলে তারপর তাকে পলিশ করতে হয়, একটা শ্রম আছে, ওই শ্রমটাই কেউ দেয় না ভারতে। ওই জন্য ভারতের নাম্বার 9 হয় না, সব মরা কান্না কাঁদে। কিছুদিন বাদে 6 জুন ভোটের ফলাফলের 2 দিন বাদে দেখবেন সবাই মুখোশ টুখোশ পরে ন্যাকামি করতে যাবে। সুনীল ছেত্রী শেষে দিয়ে কিছুই খেলতো না, লোকে গালমন্দ করতো, তারাই যাবে মুখোশ টুখোশ পরে। একটা গোটা দেশে একটা ন্যাকামি ভাব আছে, ন্যাকা ন্যাকা ভারত। মানে কাজের কাজ কেউ কিছু করবে না, মরা কান্না জুড়বে। একটা এত বড় দেশ, কোনো নাম্বার 9 নেই, লজ্জাও হয় না এদের। আমাদের লজ্জা হয় না আমাদের দেশের, মানে বেশিরভাগ মানুষের। এদিকে ইউরোপের ছোট ছোট দেশ ঘন ঘন 9, মানে প্রচুর 9। আমি স্পেন, বেলজিয়াম, স্পেন ছাড়ুন, অনেক বড় দেশ। বেলজিয়াম কী দেশ, ছোট্ট দেশ, জান না কত প্লেয়ার পাবেন। হল্যান্ড কত বড় দেশ, নেদারল্যান্ড ছোট দেশ।
তো যাকে, তো সুব্রত মুর্মুর কেরিয়ারটা তখন মোটামুটি ভোগে চলে গেল। মানে ও তারপর রেলওয়েজে চাকরিও নিয়ে নিল। তো তারপর আর কি, ভাবলাম সুব্রত মুর্মু গল্প শেষ। একটা ভালো নাম্বার 9 পেতো ইন্ডিয়া, সেটাকে হারালো আমাদের ভারত কুড়েমির জন্য এবং একটা বাজে সিস্টেমের জন্য। তো কিছুদিন আগে রেলওয়েজের একটা খেলা দেখছিলাম সন্তোষ ট্রফিতে, তখন সুব্রত মুর্মু খেলছিল। কিছু কিছু ঝলক দেখেছিলাম, সেটা নিয়ে আমি টুইট করেছিলাম, কিন্তু ওকে ঠিক ওই 2 বছরের আগের ওই চনমনে ভাবটা ছিল না, মানে ফিটনেস লেভেল সে আগের মতন ছিল না। এখন সুব্রত মুর্মু পারবে কি পারবে না, দুটোই হতে পারে, পারতেও পারে নাও পারতে পারে, পুরোটাই নির্ভর করছে। তার আগে বলি, মানে একটা ঘটনা বললে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। গতকাল সন্ধ্যের দিকে, মানে আমার সময় সন্ধ্যের দিকে, ভারত থেকে একটা কল এলো, একটা মেয়ে একটা কল করলো, একটা প্রফেশনাল, মানে সে আমার লিঙ্কডইনে আমার সঙ্গে যোগাযোগ করেছিল, করে আমায় বলেছিল ওর কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চায়, কেরিয়ার নিয়ে। তাই আমি বলেছিলাম, তোমার যা প্রশ্নের ছিরি দেখছি, তুমি আমায় কল করো, মানে লেখালেখি করে বোঝানো মুশকিল। তো কল করেছিল, ওই হোয়াটসঅ্যাপ কল যা হয়। তো এটা সেটা হলো কিছু আলোচনা। তো একটা বিষয় বলি যে এটা প্রাসঙ্গিক এই সুব্রত মুর্মুর ক্ষেত্রে। তো বলছে যে আপনি তো মানে অবাঙালি, সুতরাং দাদা ফাদার ব্যাপার নেই, নাম ধরেই বলছে। তো আপনি তো ধরুন এই আমার ফিল্ডে বা আমার কোম্পানিতে, ও এই মুহূর্তে যে কোম্পানিতে চাকরি করে ভারতে, একটা বড় কোম্পানি, কাজ করেছে না? আমি বললাম, হ্যাঁ করেছি অনেক দিন। তো একটু জানতে চাই যে আমার সিদ্ধান্তটা ঠিক হবে না ভুল হবে যদি। ও একটা একটা স্টার্ট আপে একটা কোম্পানি থেকে একটা সুযোগ পেয়েছে, চাকরির একটা অফার পেয়েছে। সে কোম্পানিটা মূলত ইউরোপের, ভারতে ওরা অপারেশনস খুলতে চায় ছোটো আকারে। তো সেখান থেকে বোধহয় একটা অফার পেয়েছে। তো সেই প্রসঙ্গে আমাকে ফোনটা করেছিল যে সিদ্ধান্তটা ঠিক হবে কি হবে না। আমি বললাম ওকে, যেটা আমার কথা নয়, মানে অনেকেই বলে গেছেন, তোমার সিদ্ধান্তটা ঠিক হবে কি হবে না সেটা নির্ভর করছে তুমি নিজের সিদ্ধান্তটাকে কতটা সাপোর্ট করবে সিদ্ধান্তটা নেওয়ার পর। এটা আমার কথা নয়, এটা অনেকেই বলে গেছে পূর্বে। মানে প্র্যাকটিক্যাল লাইফে ওরকম খুব কম হয় যে এটা একটা পারফেক্ট ডিসিশন, এটা একটা ব্যাড ডিসিশন। একটা ডিসিশন গুড না ব্যাড অনেকটাই নির্ভর করে ওই সিদ্ধান্তটা নেওয়ার পর আপনি কিভাবে ওই সিদ্ধান্তটাকে সাপোর্ট করছেন জীবনে। ঠিক আছে, এটা অনেকভাবেই বোঝানো যায়। তা আমরা এবার সুব্রত মুর্মুর ব্যাপারে চলে আসি। সুব্রত মুর্মুকে দিয়ে বোঝায়। সুব্রত মুর্মু ইস্টবেঙ্গলে জয়েন করলো, এটা একটা সিদ্ধান্ত। কেন করলো? শুধু কি ওই কেরিয়ারে একটা ইস্টবেঙ্গল লেখা থাকবে, আমি ইস্টবেঙ্গলেও খেলেছি, রেলওয়েজে চাকরি করেছি, ইস্টবেঙ্গলেও খেলেছি, এইটুকুর জন্য? এইটুকু হলে গল্পটা এখানেই শেষ, কিছুই হবে না ওর। ক্যালকাটা ফুটবল লিগও মুখ থুবড়ে পড়বে, কিচ্ছু করতে পারবে না। কিন্তু ওর যদি ইস্টবেঙ্গলে জয়েন করার পেছনে এই লক্ষ্য থেকে থাকে যে আমি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলবো, তাহলে কিছু হলেও হতে পারে। কিন্তু সেটা নির্ভর করছে, ও আপাতত সিদ্ধান্ত হচ্ছে ইস্টবেঙ্গল জয়েন করা, তাই তো? ওর লক্ষ্য হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলা। এই লক্ষ্য আর আপাতত সিদ্ধান্ত, এর মধ্যে যে ফারাকটা রয়েছে, এটাকেও কীভাবে হ্যান্ডেল করবে লাইফে বা ওর কেরিয়ারে বা আগামী কিছু দিনে, ইস্টবেঙ্গল জয়েন করার পর আগামী কিছু মাসে। কেন এটাই ওর ধরুন ফার্স্ট চান্স বা সেকেন্ড চান্স জীবনে, আশা করছি। এরপর হয়তো ও আর সুযোগ পাবে না। তো 2 বছর আগে ও যখন জয়েন করেছিল ইস্টবেঙ্গলে, ওর মধ্যে বেশ কিছু ভালো গুণ ছিল, নাম্বার 9 হওয়ার, টপ ক্লাস নাম্বার 9 হওয়ার। কিছু গুণ ছিল না, যেমন ধরুন টিম একটা খেলাটা বোঝা ভালো করে, একটা মুভমেন্ট দেওয়া, ওই ব্যাপারে একদম শূন্য ছিল না, মানে বিষ্ণুর থেকেও বেটার ওই ব্যাপারে, অনেকটাই এগিয়ে। কিন্তু ওখানে অনেক উন্নতির অবকাশ রয়েছে ওর। তোকে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলতে গেলে অ্যাজ আ নাম্বার 9 ওই ব্যাপারগুলো কিন্তু আয়ত্ত করতে হবে। ন্যাশনাল টিম ভুলে যান, ইস্টবেঙ্গলে ওকে যদি আইএসএল টিমে খেলতে হয় বা আইএসএল প্রমোশন পেতে হয়, র্যাদার খেলা তো দূরের কথা, যদি প্রমোশন পেতে হয় তাহলে ওকে কিছু জিনিস রপ্ত করতে হবে। ও একবার যদি গোল বক্সের মধ্যে ঢুকে যায়, ওর যদি ফিটনেস লেভেল ঠিক থাকে, ও গোল করে বেরিয়ে যাবে। কিন্তু গোল বক্স অবধি তোকে পৌঁছাতে হবে, ওকে তো কেউ সহজে ছেড়ে দেবে না। কিন্তু বাচ্চাদের খেলা নয়, টপ করে ওপর থেকে বল ফেলবে আর ও
বক্সে ধরে নেবে বা ও 5-6 জনকে কাটিয়ে কাটিয়ে উঠবে, ওটা সিএফএলে সম্ভব, যেটা বিষ্ণু করতো। ন্যাশনাল লেভেলে সম্ভব নয়। ওকে মানে সমস্ত স্কিল আয়ত্ত করতে হবে, পজিশনিং, অফ দ্য বল মুভমেন্ট, খেলাটা বোঝা, পুরো ব্যাপারগুলো। তা ওর মধ্যে যে জিনিসগুলো নেই, যে টেকনিক্যাল স্কিলগুলো নেই, আর ফিটনেস লেভেল যেটা নেই, সেইটাকে ওকে কিন্তু পূরণ করতে হবে। এবার কিভাবে পূরণটা করবে? প্রথম সহজ ব্যাপারটাতেই চলে আসি, লো হ্যাঙ্গিং ফ্রুট যেটা বলে, মানে আজকালকার বিজনেস ল্যাঙ্গুয়েজে, লিঙ্গোতে, লো হ্যাঙ্গিং ফ্রুট মানে সহজলভ্য, মানে আপনার হাতের নাগালে যেটা রয়েছে সেটা আগে সমাধান কী করে করবেন। এই ক্ষেত্রে কিন্তু ওর কাছে ওই সিকোয়েন্সিয়ালি সমাধান করার অবকাশটা নেই, আগে এইটা করবো তারপর ওইটা। লো হ্যাঙ্গিং বা ওপরে অনেক ঝুলছে নারকেল, একসাথে ওকে পারতে হবে। ওই নিচে পেয়ারা ঝুলছে আর ওপরে নারকেল ঝুলছে, প্রথমে পেয়ারা পারবো তারপর নারকেল, ওই করলে হবে না। এটা আমার আলোচনার ক্ষেত্রে আমি এটা আগে পরে করছি, ওকে কিন্তু প্র্যাকটিক্যালি সব কিছু প্যারালালি করতে হবে। দ্য ফিটনেস ট্রেনিং ওকে কিন্তু ওই 2 বছরের আগে, চোট খাওয়ার আগে যে ফিটনেস লেভেলটা ছিল সেখানে পৌঁছাতে হবে। এটা মিনিমাল, ওটা মিনিমাল, ঠিক আছে? সেটা করবে কি করে? ইস্টবেঙ্গলের যে সিনিয়র টিমে যে ফিটনেস ট্রেনার, সে তো 6 মাস থাকে স্পেনে থাকে। কোয়াদ্রাত বাবু যে কোচ, গোলকিপার কোচ, এরা 6 মাস কাজ করে ভারতে, সার্কাস পার্টির মতন। 6 মাস ভারতে, 6 মাস স্পেনে ছুটি কাটায়। তো সেক্ষেত্রে ওকে কিন্তু, আর রিজার্ভ টিমে কী ধরনের ফিটনেস ট্রেনিং হয় আমরা জানিও না, মানে মাঝে মধ্যে দেখি এরা নিজেরা জিম করে। এখন জিম করার দরকার, মানে সবাইকেই করতে হয়, সাধারণ মানুষকে করা দরকার। সেটা নিয়ে কোনো একদিন আলোচনা করব, সাধারণ মানুষ কেন করে না ভারতে জিম, জানি না। কোনো ফিটনেস লেভেল খুবই খারাপ জেনারেল পপুলেশনের। তো এই লোহালক্ষ্যর করা তো ভালো, কিন্তু অতিরিক্ত করাও ভালো নয়, বা ভুলভাল করাও ভালো নয়। কেন, আপনি একটা ফুটবলার, আপনি কিন্তু বডি বিল্ডার নন। তো আপনাকে দেখতে হবে আপনার মানে কতটা আপনার এন্ডিওরেন্স বাড়ছে, কতটা স্ট্রেংথ বাড়ছে, আর কতটা ভলিউম বাড়ছে বা পাওয়ার বাড়ছে, ঠিক আছে? একগাদা মাসেল নিয়ে আপনি আবার নড়াচড়া করতে পারবেন না। সেটা হয়েছিল কুলদীপের সাথে। কুলদীপ সিং এককালে দারুণ প্রতিভাবান এক স্ট্রাইকার ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়েও খেলেছে, জেসিটি ফাগোরাতে খেলতো। কুলদীপ তখন এলো কলকাতায় ইস্টবেঙ্গলে খেলতে। চিমা কুলদীপ দুর্ধর্ষ জুটি। কিন্তু কিছুদিন বাদেই দেখা গেল কুলদীপ ওই সল্ট লেকে গিয়ে খুব ট্রেনিং করতে শুরু করলো। ওনার জিম টিমে যেত, তখন গিয়ে তারপর এত মাসেল তৈরি করলো যে কুলদীপ আর নড়তেই পারে না, মানে বিশাল বড় দেহ বানিয়ে ফেলেছে। আর ওর তাতে করে ওর এজিলিটি কাছে কমে, মানে অতটা ফ্লেক্সিবিলিটি শরীরে নেই। তারপর কুলদীপ খেলেছে মানে, কিন্তু ও একটু বেশি শরীরের প্রতি নজর দিয়ে ফেলেছিল, মানে ভুলভাল নজর দিয়েছিল। তো এই এদের ক্ষেত্রে একই ব্যাপার প্রযোজ্য। সুব্রত মুর্মু, একটা স্ট্রাইকারকে কিন্তু একটা লিন একটা চেহারা থাকা দরকার, স্ট্রেংথ অবশ্যই দরকার, পাওয়ার দরকার, কিন্তু তার মানে এমন নয় যে আপনি একটা বিশাল বড় হাল্কের মতন চেহারা বানালেন। এবার আপনি ফুটবলের ইতিহাসে পাবেন একাত্তা প্লেয়ার পাবেন যারা ওরকম চেহারা নিয়েও ওরকম এজিলিটি রেখেছে একটা ইন্টারন্যাশনাল লেভেলের, কিন্তু খুব কম উদাহরণ পাবেন। বেশিরভাগই দেখবেন লিন চেহারা। রোনাল্ডো হেভি পাওয়ার মাসেলে, কিন্তু দেখবেন লিন, মানে এমন নয় যে বডি বিল্ডারের মতন। তো এই ব্যাপারগুলো কিন্তু ফিটনেস ট্রেনার লাগবে, এবং যে ওকে ঠিকঠাকভাবে গাইড করতে পারবে। এইটার জন্য জানি না, কিছু একটা ওকে করতেই হবে। ও রেলওয়েজের মাইনে থেকে কিছুটা টাকা দিয়ে আর ফিটনেস ট্রেনার রাখুক, অন্তত ক্যালকাটা ফুটবল লিগটা ওর কাছে খুবই ক্রুশিয়াল। দিস এ মেক অর ব্রেক ইন ইস কেরিয়ার, ঠিক আছে? ক্যালকাটা ফুটবল লিগের ডিউরেশনের জন্য ও রাখুক, এই মুহূর্ত থেকেই রাখুক একটা ফিটনেস ট্রেনার, পার্সোনাল ফিটনেস ট্রেনার। ওই টিম ট্রেনার দিয়ে হবে না। ওই ওই মানে সরকারি স্কুলের 100টা স্টুডেন্টকে পড়াচ্ছে একটা টিচার, ও কিচ্ছু হবে না, তা আবার ওরকম টিচার। এবার আসা যাক পার্সোনাল কোচ, ফুটবল কোচ, সেটাও কিন্তু ওর লাগবে। কেননা বলেছিলাম কি, 2 বছর আগে যখন প্রথম ও লাইমলাইটে এলো, ওর মধ্যে দুর্দান্ত বেশ কিছু স্কিল সেট ছিল, শুধু ড্রিবলিং না, মানে অ্যাজ আ নাম্বার 9 যেসব স্কিল দরকার সেগুলো ছিল, কিছু কিছু ছিল না বা খামতি ছিল, সেগুলোকে পূরণ করতে হবে। সেগুলো পূরণ কে করবে? মানে ইস্টবেঙ্গলের যারা কোচ রয়েছে এই মুহূর্তে, সিনিয়র টিম বলুন বা রিজার্ভ টিম, তারা কিন্তু অতটা ভালো নয় গ্রুমিংয়ে। তো সেই ক্ষেত্রে সুব্রত মুর্মুর কিন্তু একটা পার্সোনাল টেকনিক্যাল কোচ লাগবে, অন্তত এই যে বললাম আগামী 6 মাসের জন্য লাগবে। সেটা বিশাল ব্যাপার নয়, মানে এমন নয় যে আপনি একটা ইউএসএতে একটা ব্যাডমিন্টন বা একটা লন টেনিসের কোচ রাখছেন, অতটা এক্সপেন্সিভ নয়। এই তো রয়েছে, তো সৌভিকে রয়েছে, রঞ্জন ভট্টাচার্য,
আমাদের শ্যামল বেসরা রয়েছে, কার্তিক কিস্কু, এরা কি মানে বিশাল বড় নাকি ফিজ নেয় নাকি? এটা আপনার ইনভেস্টমেন্ট, আপনার কেরিয়ারে ইনভেস্টমেন্ট, পার্সোনাল ইনভেস্টমেন্ট, এইগুলো করতেই হবে সুব্রত মুর্মুকে। ঠিক আছে? এইগুলো যদি করে সুব্রত মুর্মুকে কেউ আটকাতে পারবে না। এগুলো যদি না করে সুব্রত মুর্মুকে গোটা ইস্টবেঙ্গল ফ্যান ঠেলেও তুলতে পারবে না। খুব সহজ অঙ্ক। পারবে কি পারবে না পুরোটাই নির্ভর করছে এই মুহূর্তে সুব্রত মুর্মু নিজের হাতে। ও যদি ঠিকঠাক পরিকল্পনা করে আগামী দিনে এগোয়, ও অচিরেই ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলবে। আর যদি পরিকল্পনা না করে এগোয়, যদি ক্লাবের ভরসায় এগোয়, যদি ফ্যানদের ভরসায় এগোয়, যদি ইনস্টাগ্রাম ফেসবুকের ভরসায় এগোয়, যে কে কটা লাইক মারছে সেই ভরসায় এগোয়, কিচ্ছু হবে না ওর জীবনে। দুদিন বাদে মুখ থুবড়ে পড়বে, ক্যালকাটা ফুটবল লিগের পর আবার এলো যে চাকরি করতে চলে যাবে, দুদিন বাদে লোকে ভুলেও যাবে। লোকে হাউতাশ করবে, ওর আগের ক্লাব কিছু ইনস্টাগ্রামে পোস্ট করবে, কিছু ফেসবুকে পোস্ট করবে, ওর আগের কোচ মরা কান্না কাঁদবে, এইসবই হবে। তো আমি একটা টুইট করেছি এই ব্যাপারে। তো সেই শুনে সেটা দেখে অবশ্যই আহ, সবার তো ভালো লাগবে না। তো তারাও এটা ওটা জিজ্ঞেস করছে কেন কেন এরকম বললে। না, আমার সবাইকে শিক্ষিত করার কোনো অভিপ্রায় নেই, ঠিক আছে? আমি পুরো সমাজের সোশ্যাল টিচার হয়ে যাইনি। এটা সুব্রত মুর্মুর কাছে আশা করি পৌঁছাবে কোনোভাবে। আর আর কি, সকলে ভালো থাকবেন। দেখা যাক কী হয় সুব্রত মুর্মুর সাথে।